শাশুড়ির সামনে আমার মেয়েকে নিয়ে হাঁটছি, তখনই উনি বললেন, আমার সামনে কেন তোমার এই কয়লার ড্রাম বাচ্চাটাকে নিয়ে ঘুরঘুর করো বলো তো? তোমার মেয়েটা তো তোমার মতো হয়নি, আমার ছেলের মতো হয়নি, না জানি বাবা কার জিনিস কাকে দিয়ে চালিয়ে দিচ্ছ। এটি বলেই হনহন করে উনি চলে যায়। আমি আমার মেয়ের দিকে তাকিয়ে চোখের পানি বিসর্জন দিচ্ছি। আমার 2.5 মাসের বাচ্চা মেয়েকে আমার শাশুড়ি একবারের জন্য কোলে নেয়নি, কেবলমাত্র গায়ের রং কালো হয়েছে বলে। এই রঙের জন্য আমি দায়ী নই। আবার প্রশ্নটা রঙেরও নয়, সব রঙের মানুষের সৃষ্টিকর্তা একজনই। বাচ্চা সুস্থ আছে, ওজন স্বাভাবিক আছে, ঠিক মতো শ্বাস নিতে পারছে, এই কি যথেষ্ট নয়? প্রচন্ড মন খারাপ হয়ে এলো আমার। সোনাইকে নিয়ে রুমের দিকে চলে গেলাম। সোনাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিলাম। গোসল করতে যাওয়া প্রয়োজন এখন, কিন্তু একা রেখে যেতে ইচ্ছা করছে না। বাড়িতে মানুষ বলতে আমার শাশুড়ি আর কলেজে পড়ুয়া ননদ আছে। আমার বড় শ্বশুর আব্বু কাজে গেছে। আমি কাপড় ঠিক করে উঠে বসে সানের পাশে একটি বালিশ রেখে কপালে ছোট্ট করে চুমু খেলাম। এরপর রুম থেকে বেরিয়ে গেলাম। আমি রাহার রুমের দিকে গেলাম। দরজা নক করে বললাম, রাহা ফ্রি আছো? রাহা বসে বসে ফোন টিপছিল। আমার ডাক শুনে বলল, হ্যাঁ ভাবি বলো। মিহি হেসে বলল, বোন একটু আমার রুমে এসে বসো না, আমি গোসল সেরে আসি। হ্যাঁ ভাবি যাচ্ছি। রাহার রুমের দরজা থেকে যাব, তখনই শাশুড়ির সামনাসামনি পড়লাম। আমার দিকে কিভাবে যেন তাকিয়ে আছে। আমি চুপ করে চলে আসতে চাইলাম। কি গো বৌমা, আমার মাইয়াডারে নিজের কামের বেডি পাইছুনি? যখন মর্জি ফরমাইশ খাটাইবা তখনই রাহা বের হয়ে আসে আমাদের সামনে। আমি সঙ্গে সঙ্গে প্রতি উত্তর করলাম, না মা ওরকম কিছু না, আমি শুধু এসে একটু বসতে বলেছি। আপনি ভুল বুঝছেন, যা বোঝার ঠিকই বুঝছি, তুমি বুঝাইতে আইসো না, নিজের ঘরে যাও। রাহা তখন আমার দিকে করুণ চোখে তাকালো। আমি কিছু বললাম না, নিজের রুমে চলে আসি। সেখান থেকে রাহা বলছে, মা তুমি ভাবির সাথে এমনি কথা বলো কেন? তোর এত সমস্যা কি? যার সাথে যেমনে কথা কন লাগে অমনেই কই আমি। শখ কইরা পোলারে বিয়া করাইছিলাম, চাইছিলাম একটা বাধ্য বউ আনমু, আমার সব কথা শুনবো এমন, অথচ কপালে জুটছে এমন। প্রত্যেকটা কথায় তর্ককরণ লাগে ওর। আল্লাহ বাঁচাইয়া রাখলে আমার পোলারে আমি আবারও বিয়া করামু। রাহাত দাঁড়ালো না, সেখান থেকে চলে গেল। আমি রুমে ঢুকে দরজার সামনে দাঁড়িয়ে সব শুনছি। আমার এসব শুনে কি যে কান্না পাচ্ছে, খুব ইচ্ছে করছে কেঁদে বুক ভাসাতে, কিন্তু এখন বয়স হয়েছে। কান্না করে বায়না ধরে খেলনা গাড়ি পাওয়ার বয়সটা আমার আর নেই। লম্বা একটা শ্বাস টেনে সেখান থেকে চলে আসি বিছানার দিকে। খাটে বসে সানাইকে আরেকবার ঠিক মতো গুছিয়ে শুইয়ে দিলাম। আমার বিয়ে হয়েছে 3.5 বছর। তখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে। একদিন কলেজ থেকে বাসায় ফিরে বসার ঘরে অনেক মানুষ দেখতে পেলাম। বাবা আমাকে বলল, অঙ্গজা শোন মা, তোকে দেখতে এসেছে এরা, ভীষণ ভালো ঘর থেকে সম্বন্ধ এসেছে, তৈরি হ। তারপর আমাকে রেডি করিয়ে নিয়ে এলো ওখানে। পরে বুঝলাম তারা মেয়ে দেখতে এসেছে। বরাবরের মতোই আনুষ্ঠানিকতার সাথে মেয়ে দেখা হয়েছিল। মেয়ে দেখার রীতিমতো আমার জানা, তাই চুপ করে মেনে নিয়েছিলাম সব। আর চোখে কবার আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তাকে দেখে গেছি। লোকটা ভীষণ শান্ত, একবারও আমার দিকে তাকায়নি। আমার শাশুড়ির আমাকে পছন্দ হয়ে গেল সেদিন। তারপর আমাকে আংটি পরিয়ে রেখে গেল। তারা চলে গেল এবং মাসখানেকের মধ্যেই বিয়ে। বরের নাম জানতে পারি বিয়ের দিন, মোতাহার সিদ্দিকী, বাবা মায়ের একমাত্র ছেলে, ভীষণ দায়িত্বশীল ও মা ভক্ত। প্রথমে প্রচুর ভয় থাকলেও বিয়ের পর যখন শুনতে পারি আমার শ্বশুর বাড়িতে আমার পড়াশোনার ব্যাপারে কোনো জবরদস্তি চাপিয়ে দেওয়ার মতো নেই, প্রচন্ড খুশি হয়ে পড়ি আমি। কিন্তু সংসার আর পড়াশোনা দুটো একত্রে সামলাতে পারিনি। আমার শাশুড়ি এখনো আমাকে রান্না বান্না করতে বলেনি, তবে তাকে একা সব রান্না করতে দেখে আমার বিবেকে বাধত। আমার শাশুড়ি আমাকে কখনো বলেনি বাড়ির কাজ করতে, তবে চুপচাপ বসে আয়েশ করতে আমার বিবেকে বাধত। আমার শাশুড়ি আমাকে কখনো মাছের মাথাটা খেতে বারণ করেননি, কিন্তু ননদ ভারী পছন্দ করে। ওকে ফেলে নিজের পাতে মাছের মাথাটা তুলে নিতে আমার বিবেকে বাধত। আমার শাশুড়ি আমাকে কখনো পড়াশোনা ছাড়তে বলেনি, কিন্তু কাকি শাশুড়িরা যখন পরনিন্দা ও পরচর্চা করতে রোজ রোজ এই বাড়িতে এসে গরম খবর হিসাবে বাড়ির বউয়ের বাড়ির সব কাজটাজ শাশুড়ির উপর ছেড়ে দেওয়া নিয়ে কথা বলতো, দিনের নামে কলেজে গিয়ে হিল্লিপনা করার উপর টাগাম লাগার উপদেশ আমার শাশুড়িকে দিত, আড়ালে তা শুনতে আমার বড় বিবেকে বেঁধেছিল। পরদিন আমি শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলি, মা আমার না আর কলেজে যেতে ভালো লাগছে না, আমি বরঞ্চ শুধু এক্সামগুলোই দেই। ঠিক আছে, তাহলে পুরোপুরি সংসারে মন দাও, তাছাড়া পড়াশোনা করে আর কি হবে? তোমার পুরো জীবনটা তো আপাতত তোমার স্বামী আর সংসার, সেই থেকে আমি সংসারী হয়ে উঠি। আমি পড়াশোনাকে জলাঞ্জলি দেই, অথচ একসময় ডিপার্টমেন্টের টপার ছিলাম। ভাবতেই দীর্ঘশ্বাস আসে আমার। সোনাইকে রুমে রেখে ঠিকমতো শুয়ে রান্নাঘরের দিকে গেলাম। রাতের রান্নাটা করতে হবে। মা আমাকে রান্নাঘরে আসতে দেখেই অন্যদিকে তাকিয়ে চলে গেলেন। আমি নীরবে শ্বাস ফেলে কাজ করতে লাগলাম। কিছুক্ষণ বাদে মেয়ের কান্নার আওয়াজ এলো। আওয়াজ পেয়ে আমার বুকটা কেঁপে উঠল। হাতের কাজ ফেলে হাত ধুয়ে যেতেও সময় হবে। রাহাকে ডাকলাম। রাহা ডাকটা বোধ হয় শুনতে পেল না। মা সোফায় বসে টিভি দেখছেন আমার রুমের পাশেই। আমি হাত ধুয়ে জলদি রান্নাঘর থেকে বের হয়ে গেলাম। রুমে এসে দেখি মেয়ে কোলবালিশ সহ বিছানা থেকে পড়ে আছে। আমার পুরো শরীর অসাড় হয়ে এলো। আমি ক্ষণিকে কান্নারত মেয়েটাকে বুকে জড়িয়ে নিলাম। আমার বিছানাটা বেশি উঁচু না, 1 হাতের মতো হবে। উবু হয়ে কোলবালিশের উপর পড়েছে। অল্প লেগেছে, বোধহয় নাকে কপালে আর ঠোঁটে। বুকে এসে সোনাইয়ের কান্না থেমেছে। আমার চোখ ছলছল করে উঠল। মেয়েকে বুকে নিয়ে যেভাবে হোক সান্ত্বনা দিলাম। মা কি কান্নার আওয়াজ শোনেননি? এত পাষাণ কেউ হয়? আমি রুম থেকে বের হয়ে গেলাম। আমি বসার ঘরে গিয়ে মায়ের মুখোমুখি হয়ে টিভির সামনে দাঁড়ালাম। তিনি ভ্রুকুচকে ফেলে বললেন, এগুলো কিসের নাটক মারাইতেছো? সরো এখান থেকে। আমার চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। বিতৃষ্ণায় মুখ বিষিয়ে উঠল। বোধহয় 3.5 বছরে প্রথমবার গলার আওয়াজ উঁচুতে তুললাম। আপনি মানুষ না মা? এটা আমার একার মেয়ে, আপনাদের রক্ত না? কিভাবে মুখ ঘুরিয়ে থাকতে পারেন? অঙ্গজা তোমার হ্যাডাম দেখা আমি অবাক হইতাছি। কার লগে কথা কইতাছো? ভুইলা গেছো? আমি প্রতি উত্তর করলাম, মা
ভুল বলছি না আমি। আপনি দেখেন আপনার ছেলেরই তো সন্তান, কিভাবে পারেন মুখ ঘুরিয়ে থাকতে? মা ধমকে উঠলেন, চুপ, এত কথা কই পাইতাছিস? বাড়ির থেকে বাইর কইরা দিতে পারি, ভয় ডর লাগে না? হ্যাঁ, এটারে তোর বাপের বাড়ি পাইছোস? আমি থমথমে আওয়াজে বলে উঠলাম, আপনি আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলতে পারেন না মা। আমি যেমন এই বাড়ির বউ, আপনিও বউ, এই বাড়ির মেয়ে নন। আপনারও এই বাড়ির উপর অধিকার নেই। আমারও অধিকার চেনাইতেছোস? আমি নরম হলাম। বেয়াদবি মাফ করবেন মা, আপনি সোনাইকে দেখুন একটু, গায়ের রঙের উপর ওর কি দোষ? আমরা তো ইচ্ছা করে করিনি মা, একটু তাকিয়ে দেখুন, কি মায়াময় চেহারা ওর, কিভাবে আপনার দিকে তাকিয়ে আছে। আপনাদের রক্ত নাও। এবারে শাশুড়ির বলা কথাটা আমার অন্তরাত্মা কাঁপিয়ে তুলল। এই কালামাইয়া রে আমি আমার রক্ত মানি না। কোনহানের বেজন্মাইডা, কোনহানে অকাম কুকাম কইরা আইসা পয়দা করছো সেইটা রে কে জানে। তোদের দুইটারে যে এই বাড়িতে এতদিন জায়গা দিছিলাম, এই তো 7 কপালের ভাগ্য আছিল। আর তুই ওরা শুরু করছোস। থাকতে খাইতে পারতেছিলি, ভালো লাগতেছিল না। আমি কথা হারিয়ে ফেললাম। একবার মেয়ের দিকে তাকালাম, একবার মায়ের। মেয়েটা আবার কান্না করে যাচ্ছে এক নাগারে। আমি স্তব্ধ হয়ে আছি। এমন সময় কলিং বেল বাজলো। মা দৌড়ে দরজার কাছে গেলেন। দরজা খুলে আমার বরকে দেখতে পেয়ে কুমিরের কান্না কেঁদে বলে উঠলেন, বাবু আমি কি সর্বনাশ করলাম? এইটা তোর লাগি এমন বউ আনলাম, বড় ছোট মানে না, কুকাম কইরে একটারে পয়দা করছে। আমি জানতে পারে আমার গালাগাল করতেছে, কইতাছে এই বাড়িতে আমার অধিকার নাই, 2 দিন পর এই বাড়িতে বাইর কইরা দিব। আমি এখন কই যামুরে? কি কপাল কইরে এমন বউ আনছিলাম। শাশুড়ি মায়ের হায় হায় দেখে আমি এখনো চুপ, শুকনো মুখে তাকিয়ে আছি মাহাতাবের দিকে। বাড়ি আসতে না আসতেই এসব শুনলো। ওর রাগ বেশি, তারও বেশি ধৈর্য। এখন মাহাতাব তুমিও কি মায়ের কথায় আমাকে অবিশ্বাস করবে? আর এখানেই দুদিকের দুই পরিস্থিতি দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, এখন কি হবে? ছেলে কি মায়ের কথা বিশ্বাস করে বইয়ের উপর চড়াও হবে, নাকি সুন্দর বিচার হবে? সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্ব বলে। গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ তানজিল ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। ধন্যবাদ।